নমস্কার। আজকে আপনাদের সাথে আমাদের 11 অধ্যায়ের পার্ট 6 নিয়ে আলোচনা করব। যে পার্ট 6-এ থাকতেছে আপনাদের সাথে পলিমার নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি পলিমার নিয়ে আলোচনা করব। তো এই পলিমার নিয়ে আলোচনা করার পূর্বে যদি আমরা একটু পার্ট 5-এর কথা বলি, তো পার্ট 5-এ কিন্তু আমরা জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড সেটা নিয়ে আলোচনা করছি। সে কি ধরনের বিক্রিয়া দিবে বা তাকে কোথায় কোথায় থেকে প্রস্তুতি করা যায় সেটা নিয়ে দেখছি। তারপরে সেখানে করছি কি যে সেখানে অ্যালডিহাইড থেকে কেমন করে তৈরি করা যায়, তারপরে হচ্ছে আপনার অ্যালকোহল থেকে কেমন করে তৈরি করা যায়, এটা নিয়ে সেখানে আলোচনা করতেছিলাম। তো আজকে যদি আমরা পলিমার নিয়ে আলোচনা করি, তো এই পলিমার কাকে বলে? বলছে অসংখ্য মনোমার উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রায় বৃহৎ অণুর যে সৃষ্টি করে তাকে বলা হয় পলিমার। আর পলিমার তৈরির যে বিক্রিয়া, সেই বিক্রিয়াকেই বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। তাহলে আমি বললাম যে অসংখ্য মনোমার অণু উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রায় কি করবে? একটা অণুতে পরিণত হবে। তো এই অণুটিকে বলা হয় কি? পলিমার। আর এই যে বিক্রিয়াটির মাধ্যমে পলিমারটি তৈরি করা হলো, সেই বিক্রিয়ার নাম হচ্ছে আমার পলিমারকরণ বিক্রিয়া। তো মনে করেন অসংখ্য মনোমার বলতে কি বুঝবেন? যে অসংখ্য মনোমার বলতে বুঝবেন, দেখেন এখানে আমি কি লিখে রাখছি? ইথিন বা ইথিনে লিখছি, এন সংখ্যক লিখছি। তো এন সংখ্যক যখন লিখলাম, এটা কিন্তু বিক্রিয়া করে, তাহলে বোঝাচ্ছে যেখানে এন সংখ্যক মনোমার, অর্থাৎ এই ইথিন দেখতেছেন, ইথিন কিন্তু এন সংখ্যক মানে অনেকগুলি আছে। তো এই সবগুলি ইথিন মনে করেন যে বিক্রিয়া করে করলো কি CH2 CH2 একটি বন্ধন আবার CH2। তো মনে করেন এটাতে পরিণত হলো এবং n সংখ্যক পরমাণু বিশিষ্ট, কিন্তু অণু কতটি? একটি। তবে হচ্ছে n সংখ্যক মনোমার, অসংখ্য মনোমার একটা অণুতে পরিণত হবে, তাহলে ওই অণুটিকে বলা হচ্ছে পলিমার। তাহলে এটা হচ্ছে পলিমার। আর যে বিক্রিয়াটির মাধ্যমে এই পলিমারটি তৈরি হলো, এই বিক্রিয়াটিকে বলা হচ্ছে আমার পলিমারকরণ বিক্রিয়া। তো আমি এখানে কিন্তু একটি অণু আছে, সামনে যেহেতু কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা হচ্ছে একটি অণু। তো আমি যদি এই পলিমারকরণ বিক্রিয়ার একটা শ্রেণীবিভাগ দেখতে চাই যে পলিমারকরণ বিক্রিয়া কি ধরনের হতে পারে, তো দেখা যায় এই পলিমারকরণ বিক্রিয়ার যে একটা পদ্ধতি, অর্থাৎ পলিমারকরণ বিক্রিয়াটি যে সংঘটিত হবে, এই সংঘটিত হওয়ার পদ্ধতির উপর ভিত্তি করে পলিমারকরণ বিক্রিয়া হয় দুই প্রকার। কেমন কেমন? একটি হচ্ছে সংযোগ বা দ্রুত পলিমারকরণ বিক্রিয়া, আর হচ্ছে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া। তো আমরা যদি প্রথমে এই সংযোগ বা দ্রুত পলিমারকরণ বিক্রিয়ার কথা বলি, তাহলে একটু সংজ্ঞা যদি দেখতে চাই, তো এর ডেফিনেশন বলে এমন যে অসংখ্য মনোমার অণু শুধুমাত্র যদি একটি পলিমার অণুতে পরিণত হয়, অর্থাৎ একটি মাত্র উৎপাদ উৎপন্ন হয়, তাহলে ওই পলিমারকরণ বিক্রিয়াটির নামই হচ্ছে আমার দ্রুত বা সংযোজন পলিমারকরণ বিক্রিয়া। তো এটাকে যদি একটু ভালো করে বলি, তাহলে যে পলিমারকরণ বিক্রিয়ায় অসংখ্য মনোমার অণু একটি মাত্র পলিমারে পরিণত হয় বা একটি মাত্র উৎপাদে পরিণত হয়, তাকেই বলা হচ্ছে আমার কি? পলিমারকরণ বিক্রিয়া। তো দ্রুত পলিমারকরণ বিক্রিয়া, তো দ্রুত পলিমারকরণ বিক্রিয়ায় বললাম যে অসংখ্য মনোমার অণু থাকবে। এক শুধু মনে রাখতে হবে যে দ্রুত পলিমারকরণ বিক্রিয়ায় আমার কি রাখবে? দ্রুত পলিমারকরণ বিক্রিয়ায় একই ধরনের মনোমার অবস্থান করবে। এখন আপনাদের মনে একটু প্রশ্ন হতে পারে যে মনোমার কি? এবার একটু মনে রাখেন যে পলিমার দেখলাম এখানে n সংখ্যক ইথিন অণু মিলে একটা মাত্র অণুতে পরিণত হলো, অর্থাৎ এখানে যতটি মনে করেন, এখানে মনে করেন যে আপনি 100টি নিছিলেন, তো 100টি অণু নিলেন,
এখানে কিন্তু একটা অণুতে পরিণত হলো কিন্তু 100টি পরমাণু বিশিষ্ট। তো এটা থেকে অর্থাৎ 100টি অণু থেকে যখন একটি অণুতে পরিণত হলো কিন্তু 100 পরমাণু বিশিষ্ট, তো সেটা নাকি বলে পলিমার। তাহলে এই পলিমারটাকে যদি এবার আমি ভেঙে দেই, তাহলে ভেঙে দিলে কিন্তু আবার এমন 100টি অণু কিন্তু তৈরি হবে। তাহলে এই পলিমারকে ভাঙলে যে এক একটি টুকরা বা এক একটি অণুতে পরিণত হলো, এই এক একটি অণুর নামই হচ্ছে আমার মনোমার। তো এই নিয়ে মনোমার নিয়ে যদি এই হচ্ছে মনোমার নিয়ে আলোচনা। তো এবার যদি বলি যে দ্রুত বা সংযোগ পলিমারকরণ বিক্রিয়ার উদাহরণ কি কি হবে, তো দ্রুত বা সংযোগ পলিমারকরণ বিক্রিয়ার উদাহরণ হচ্ছে পলিইথিন। এবার একটু শুধু মনে রাখেন, যে পলিমারটির নাম যেমন হবে, যার সামনে পলি থাকবে সেই মনোমার হবে। তাহলে বললাম যার সামনে পলি থাকবে সে মনোমার হবে। তো পলিইথিন একটি হচ্ছে পলিমার যৌগ। পলিইথিন আমি বলছি যার সামনে পলি থাকবে সে হবে মনোমার। তাহলে পলি যোগ ইথিন, পলিইথিন, তাহলে কার সামনে পলি? ইথিনের সামনে পলি। তো এই পলিইথিন যে পলিমারটি, এই পলিমারটির মনোমার হবে কে? তাহলে ইথিন। তাহলে এই যে আমি ইথিন নিলাম। এবার পলিমারীকরণ বিক্রিয়ার উদ্দেশ্যই হচ্ছে n সংখ্যক মনোমার নিতে হয়। তাহলে এই আমি n সংখ্যক মনোমার নিলাম। তো এখানে 1000 থেকে 1200 অ্যাটমোস্ফিয়ার চাপ, 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, সামান্য অক্সিজেনের উপস্থিতিতে যদি এই n সংখ্যক ইথিন অণুকে বিক্রিয়া করানো হয়, তাহলে সেখানে কি হয় যে এই তাপ ও চাপের কারণে এখানে যে পাই বন্ধনটি, এই পাই বন্ধনটি ভেঙে যায়। তাহলে পাই বন্ধন যদি ভেঙে যায় তাহলে একটা বন্ধন থাকবে। এবার যোজনী পূর্ণ করতে গেলে কিন্তু এই কার্বনের এক যোজনী ফাঁকা থাকে, আবার এই কার্বনের এক যোজনী ফাঁকা থাকে, এই জন্য এই ফাঁকা যোজনীটি দেওয়া হলো। এখন এই পলিমারকরণ বিক্রিয়ার উদ্দেশ্য হচ্ছে এমন যে n সংখ্যক মনোমার নিচ্ছেন আপনি, সেই n সংখ্যক এইখানে অণু যাবে। এবার এখানে এসে একটি অণুতে পরিণত হবে, কিন্তু এখানে যতটি মনোমার নেবেন তত পরমাণু বিশিষ্ট। তো এখানে n সংখ্যক যেহেতু মনোমার নিলাম, তাহলে এখানে n সংখ্যক পরমাণু বিশিষ্ট হইল। এখানে যদি আমি 500 নিতাম তাহলে এখানে 500 লিখতাম। তাহলে এই হচ্ছে আমার পলিমারকরণ বিক্রিয়াটি। তো দ্রুত পলিমারকরণ বা পলিথিনের পলিমারকরণ বিক্রিয়াটি, এটাকে যদি একটু দেখতে চাই তাহলে দেখলে কেমন হবে দেখেন। তাহলে এখানে n সংখ্যক মনোমার যেহেতু আছে, তাহলে একটা মনোমার হচ্ছে CH2 আর একটা CH2, তাহলে এর কিন্তু যোজনী ফাঁকা আছে। তো এমন তো আরো মনোমার আছে, তাহলে ওই মনোমারগুলি এই ফাঁকা যোজনীগুলিতে হচ্ছে পূর্ণ করবে। তাহলে CH2 আবার একটা CH2 এমন ফাঁকা। তো এমন করতে করতে আবার মনোমারটা যুক্ত হবে, এমন করতে করতে বিশাল একটা বৃহৎ বড় অণু সৃষ্টি করে। এই হচ্ছে আমার পলিথিন নিয়ে আলোচনা। তো এবার এই দ্রুত পলিমারকরণ বিক্রিয়ার কিন্তু আরো উদাহরণ আছে, আমি এখানে লিখে রাখছি দেখেন যে পলিপ্রোপিন। তাহলে পলিপ্রোপিনের কথা যদি বলি, পলিপ্রোপিন তাহলে আমি বলছি যার সামনে পলি থাকবে সে মনোমার। তাহলে পলিপ্রোপিন যেহেতু বলছে, তাহলে প্রোপিনের সামনে কি আছে? পলি আছে। তাহলে প্রোপিনের সামনে যেহেতু পলি আছে, তাহলে আমাকে একটা প্রোপিন লিখতে হবে। তাহলে প্রোপিন আমি জানি কি ইন, যেহেতু দ্বিবন্ধন দিত, আর প্রো বলছে 3 কার্বন। তাহলে একটি, দুটি, তিনটি, এই যে 3টি কার্বন দিলাম, এই যে একটা দ্বিবন্ধন দিলাম। তো করবে কি, এখানে 140 অ্যাটমোস্ফিয়ার চাপ, 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর টাইটানিয়াম ক্লোরাইড এর উপস্থিতি, অর্থাৎ এটা প্রভাবক হিসেবে কাজ করবে। এর উপস্থিতিতে যদি n সংখ্যক এই প্রোপিন মনোমার নিয়ে কাজ করি, তাহলে সেখানে কি হবে, এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে। তাহলে দ্বিবন্ধন যদি ভেঙে যায় দেখেন CH2, তাহলে একটা যোজনী তার ফাঁকা থাকবে, তাহলে এখানে একটা এক বন্ধন হবে। তাহলে এখানে কত ছিল CH2, এই CH3 না। তো এমনটা যদি হয়, তো এই CH3 দিলাম, তাহলে এর কিন্তু এবার একটা সাথে দেখেন এখানে আচ্ছা, তাহলে এর কিন্তু একটা কি থাকবে, যোজনী ফাঁকা থাকবে। তাহলে যোজনী যদি ফাঁকা থাকে, তাহলে এই যে ফাঁকা যোজনীটি, তাহলে এই একটা থার্ড ব্র্যাকেট আমরা দিয়ে দিলাম। তাহলে এখানে n সংখ্যক মনোমার নিলাম, তাহলে এখানে n সংখ্যক, তাহলে n সংখ্যক অণু, এটা হয়ে গেল একটা অণু কিন্তু n সংখ্যক পরমাণু বিশিষ্ট। এই হচ্ছে আমার পলিপ্রোপিনের। পলিপ্রোপিন হচ্ছে একটা কি, আমার হচ্ছে
পলিমার যৌগ। তো পলিমার যৌগটি এটা হচ্ছে পলিপ্রোপিন, তাহলে এই যৌগটার নাম হচ্ছে পলিপ্রোপিন। তো এবার যদি আরেকটা উদাহরণ দেখতে চাই, তাহলে আরেকটা উদাহরণ দেখলে দেখবো আমরা, এবার দেখা যাবে যে পলিভিনাইল ক্লোরাইড, এটাকে সংক্ষেপে পিভিসি বলা হয়, পিভিসি পলিভিনাইল ক্লোরাইড। তো ভিনাইল ক্লোরাইডের সামনে পলি যেহেতু আসছে, তাহলে ভিনাইল ক্লোরাইড এখানকার পলিমার। তো ভিনাইল ক্লোরাইডের সংকেত হচ্ছে CH2CHCl, ডাবল বন্ড থাকবে একটা, তাহলে N সংখ্যক মনোমার নিতে হবে, উচ্চ চাপ উচ্চ তাপ দিতে হবে এবং এটা জৈব পারক্সাইডের উপস্থিতি। তাহলে এখানেও তাহলে আপনার দ্বিবন্ধনটা ভেঙে যাবে, তার দ্বিবন্ধন যদি ভেঙে যায় তাহলে CH2 হবে, তাহলে তার একটা যোজন ফাঁকা থাকবে, এখানে একটা বন্ধন হবে, তাহলে এই আপনার CH আর এই Cl, তাহলে এই কার্বনেরও কিন্তু একটা যোজন হবে। এখন আপনারা বলতে পারেন যে দাদা আমি এখানে দিব, এটা কি ক্লোরিনের হাত দেখাচ্ছে? না, কিন্তু এটা কিন্তু অরিজিনালে কেমন ছিল, ওপাশে Cl ছিল, এখানে H, তাহলে এই কারণে একটা যোজন ফাঁকা থাকবে। তো এই এমন করেই পলিপ্রোপিনের সংখ্যা, তাহলে এখানে যেহেতু N সংখ্যক মনোমার নিলাম, তাহলে এখানে N সংখ্যক পরমাণু বিশিষ্ট হচ্ছে আমার পিভিসি, তাহলে এটার নাম হচ্ছে পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড। কিন্তু আপনাদের কি হতে পারে অবজেক্টিভে এমন করে এমসিকিউ এমন করে কিন্তু এমসিকিউ আসতে পারে। তো এটা কিন্তু মনে রাখতে হবে যে এটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, এটা কিন্তু নয়, এটা হচ্ছে শুধুমাত্র ভিনাইল ক্লোরাইড। তো এই হচ্ছে দ্রুত পলিমারকরণ বিক্রিয়ার উদাহরণগুলি। তো এবার যদি আমরা দ্রুত পলিমারকরণ শেষে এবার যদি একটু ঘনীভবনে আসে, যে ঘনীভবন কাকে বলে, একটু মনে রাখেন যে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ার সংজ্ঞা বললে এমন, যে পলিমারকরণ বিক্রিয়ায় একাধিক মনোমার থাকবে, অর্থাৎ একই প্রকৃতির থাকবে না, আলাদা আলাদা ধরনের মনোমার থাকবে। তো যে বিক্রিয়ায় বা যে পলিমারকরণ বিক্রিয়া কয়েক ধাপে 2 বা ততোধিক ধাপে সম্পন্ন হয় এবং এখানে বর্জ্য পদার্থ হিসেবে অ্যামোনিয়া গ্যাস, জল বা কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, তাকেই বলা হচ্ছে আমার কি ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া। তো আমি বললাম ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া 2 বা ততোধিক ধাপে সম্পন্ন হয়, তাহলে এটা কি, এটা হচ্ছে একটা ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ার উদাহরণ। যে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ার উদাহরণ এটা হচ্ছে নাইলন 66 বলা হয়, এটাকে নাইলন 66। এটা নিয়ে টেনশন না, এটা নিয়ে টেনশন করি না, আমি এটা শেখাচ্ছি এখন যে নাইলন 66 এটা কেন বলা হচ্ছে। একটু শুধু মনে রাখেন যে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ার উদাহরণ হচ্ছে নাইলন 66। তো এই বিক্রিয়াটি কি 2 ধাপে সম্পন্ন হবে, অর্থাৎ ঘনীভবন বিক্রিয়া যেহেতু বললাম, তাহলে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া বলে 2 বা ততোধিক ধাপে সম্পন্ন হবে। তো এই ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়াটি কেমন করবে, তো এখানে মনে রাখেন যে COOH যদি হয় ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া নাইলন 66 এর কথা যেহেতু বলতেছি, তো এই নাইলন 66 এটা হয় কি, তো এই বিক্রিয়াটি হতে গেলে এখানে একটা অ্যাসিড অর্থাৎ COOH কার্বক্সিলিক মূলক বিশিষ্ট একটা অ্যাসিড, আর NH2 এটা হচ্ছে অ্যামিনোমূলক। মনে রাখেন যে NH2 এটা হচ্ছে অ্যামিনোমূলক, আর যেহেতু মূলক তাহলে একটা যদি ফাঁকা থাকবে, COOH এটা হচ্ছে কার্বক্সিলিক মূলক। এটা হচ্ছে কার্বক্সিলিক মূলক। তো আমি বলছি যে নাইলন যদি প্রস্তুত করতে চাই, নাইলন প্রস্তুত করতে গেলে যে কার্বক্সিলিক মূলক বিশিষ্ট অ্যাসিডটির প্রয়োজন, সেটা কমপক্ষে 2টি কার্বক্সিলিক মূলক থাকতে হবে। তো আমি কিন্তু এখানে লিখছি এই যে COOH, আপনাদেরকে কার্বক্সিলিক মূলকের গাঠনিক সংকেত কিন্তু দেখাচ্ছিলাম। তো এটা হচ্ছে এখানে গাঠনিক সংকেত দিয়ে দেখাইলাম বিক্রিয়াটা সহজ করার জন্য। তো বলছি কমপক্ষে 2টি কার্বক্সিলিক মূলক লাগবে, এই পাশে একটা কার্বক্সিলিক মূলক দিলাম, এই পাশে একটা কার্বক্সিলিক মূলক দিলাম। এবার অ্যামিনো NH2 এটা হচ্ছে অ্যামিনোমূলক। তো অ্যামিনোমূলক বিশিষ্ট যৌগটিকে কমপক্ষে 2টি অ্যামিনোমূলক লাগবে। তো এখানেও কিন্তু 2টি অ্যামিনোমূলক আছে, এটারও কিন্তু গাঠনিক সংকেতটা এমনই, অর্থাৎ নাইট্রোজেনের যোজনী যে আমরা জানি 3, তাহলে এটার মূলক যেহেতু, তাহলে একটা যোজনী ফাঁকা থাকবে, তার সাথে 2টি হাইড্রোজেন আছে, তাহলে মনে করেন এই একটা হাইড্রোজেন দিলাম আর এই পাশে একটা হাইড্রোজেন দিলাম। তো ঠিক তেমন এই যে নাইট্রোজেন দেখেন, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এই যে ফাঁকা যোজনীটি এমন বিক্রিয়াটি। এখন
এই বিক্রিয়াটি দুই ধাপে সম্পন্ন হবে। দেখেন সংজ্ঞার সাথে মিলবে আমার, যে কার্বক্সিলিক মূলকের OH মূলকটি আর এই নাইট্রোজেনের H এরা পরস্পর বিক্রিয়া করে উৎপন্ন করবে জল। তাহলে এরা পরস্পর বিক্রিয়া করে যদি জল উৎপন্ন করে তাহলে দেখেন বাকিটুকু যেমন আছে তেমনই থাকবে। তাহলে সি ডাবল বন্ড ও, এই পাশে আছে কি ও আর H, এখানে কি আছে CH2, তাহলে CH2 দিলাম, কত আছে 4টি, তাহলে দিলাম 4টি। এখানে কত আছে কার্বন, তাহলে ডাবল বন্ড ও। এবার দেখেন তাহলে এই কার্বনের একটা যদি ফাঁকা হয়ে গেল, এখান থেকে না অ্যামিনো মূলকের একটি হাইড্রোজেন যদি বের হয়ে আসে তাহলে এর কি থাকবে, তাহলে এর যোজনী একটা ফাঁকা আছে, তাহলে এই ফাঁকা যোজনী দুটি বার পরস্পরের মধ্যে যুক্ত হবে। তাহলে যদি যুক্ত হয় তাহলে দেখেন NH হবে না, তাহলে বাকিগুলো যেমন ছিল ঠিক তেমনই থাকবে। তাহলে এই CH2 6 আবার NH, এই যে H আছে তো না। এবার একটু শুধু মনে রাখেন এখানে আবার একটা কার্বক্সিলিক মূলক আছে, এখানে আবার একটা অ্যামিনো মূলক আছে। এবার ঠিক আবার একবার এখানে কিন্তু উৎপাদ হিসেবে কি হচ্ছিল, জল উৎপন্ন হচ্ছিল, কারণ এখানকার OH আর এখানকার H মিলে হচ্ছিল জল, তারপরে এদের সাথে যুক্ত করে দিলাম। এবার এখানে দেখেন আরেকটা কার্বক্সিলিক মূলক আছে, এই পাশে একটা অ্যামিনো মূলক আছে। তাহলে এবার এই কার্বক্সিলিক মূলকের OH আর এই অ্যামিনো মূলকের H আবার বিক্রিয়া করবে। তাহলে আবার যদি বিক্রিয়া করে তাহলে বিক্রিয়াটি যদি আবার সম্পন্ন হয় আবার তাহলে জল উৎপন্ন হবে। তাহলে এই যে H2O, তাহলে H2O যদি হয় তাহলে এবার দেখেন এখান থেকে যদি OH বের হয়ে যায় তাহলে কি হবে, দেখেন এই ফাঁকা থাকবে, তাহলে CH2। এবার কিন্তু বিক্রিয়া শুধুমাত্র এ করতেছে, এরা কিন্তু করতেছে না, তাহলে এরা যেমন ছিল ঠিক তেমনটাই থেকে যাবে। তাহলে C ডাবল বন্ড O, তাহলে N, এই যে H, CH2 6 N, এই যে উপরে শুধু H, তাহলে এই হাতে ফাঁকা থেকে যাবে। এখন আমি জানি যে এটা যেহেতু পলিমার করণ বিক্রিয়াটা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে দেখাইতে হবে, তাহলে এই যে থার্ড ব্র্যাকেটটা দিলাম। এখন আমার যেহেতু এটা একটা পলিমারকরণ বিক্রিয়া তাহলে n সংখ্যক মনোমার নিতে হবে, তাহলে এখানেও n সংখ্যক এখানেও n সংখ্যক, তাহলে n সংখ্যক পরমাণু বিশিষ্ট হবে। তাহলে এখানে কত অণু জল উৎপন্ন হবে, তাহলে n সংখ্যক। কিন্তু দেখেন এখানকার একটা কার্বক্সিলিক মূলকের OH, এখানকার অ্যামিনো মূলকের H বের হয়ে কত হয়েছে, একটা H2O অর্থাৎ জল, আবার এখান থেকে একটা এখান থেকে একটা, তাহলে আবার তাহলে মোট হইল 2 অণু, 2 অণু জল উৎপন্ন হলো, কিন্তু কত সংখ্যক বিশিষ্ট, n সংখ্যক বিশিষ্ট। তাহলে এই জন্য আমরা কি করব, তাহলে মোট আমরা লিখবো কেমন, এটা যদি সম্পূর্ণটাকে যদি একসাথে করতে চাই তাহলে এখানে লিখবো আমরা 2 n সংখ্যক যেহেতু তাহলে n, আর মোট যেহেতু এখান থেকে 2 অণু বের হচ্ছে তাহলে 8 বা একসাথে লিখতে পারি 2n, বা এটাকে এমন করে লিখতে পারি যে n সংখ্যক 2H2O অর্থাৎ জল। তাহলে এখানে 2 দেওয়ার উদ্দেশ্য বুঝছেন, তাহলে 2 দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই অ্যামিনো মূলকের H আর এই অ্যামিনো মূলক কার্বক্সিলিক মূলকের OH বের হয়ে অণু জল, এখানকার OH এখানকার H বের হয়ে অণু জল, মোট হলো 2 অণু, কিন্তু কত সংখ্যক বিশিষ্ট, n সংখ্যক। তাহলে n সংখ্যক মনোমার থেকে যদি দূর হচ্ছে তাহলে ওই জন্য n সংখ্যকের জন্য n, আর এখান থেকে যদি 2 অণু বের হচ্ছে তাহলে ওই জন্য 2, তাহলে 2n সংখ্যক জল উৎপন্ন হবে। এই হচ্ছে বিক্রিয়াটি। তো বিক্রিয়াটি 2 ধাপে সম্পন্ন হয়, আপনাদের বই কিন্তু 1 ধাপে আছে। আমি যেহেতু আপনাদের বলছি যে ঘনীভবন বিক্রিয়া 2 বা ততোধিক ধাপে সম্পন্ন হয়, 1 ধাপে কিন্তু সম্পন্ন হয় না। তো আমি কিন্তু এখানে 2 ধাপে দেখাইলাম। তো আপনারা যদি 1 ধাপে সম্পন্ন করেন তাহলে এখান পর্যন্ত লিখবেন, লিখে মনে করেন যে এই ধাপটা লিখবেন না, এই ধাপটা না লিখে ডিরেক্ট এটা লিখবেন আর এটা লিখবেন যদি 1 ধাপে করতে। আর যদি ঘনীভবন বিক্রিয়া ডিটেইলস জানতে চান তাহলে এমন করে 2 ধাপে লিখবেন। এই হচ্ছে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া। এখন এটাকে নাইলন 66 বলা হচ্ছে কেন, একটু মনে রাখেন। তাহলে নাইলন বলতে কি, তাহলে নাইলন যেহেতু পলিমারকরণ বিক্রিয়ার উদাহরণ দিচ্ছি, তাহলে নাইলন মনে করেন একটা পলিমার যৌগ। হ্যাঁ, নাইলন একটা পলিমার যৌগ। তো নাইলনের উদাহরণ সংজ্ঞা কি হবে যদি নাইলনের সংজ্ঞা দেখতে চাই, তো বলছে নাইলন হচ্ছে পলিপেপটাইড বা পলি অ্যামিনো বন্ধন দ্বারা গঠিত। তাহলে হচ্ছে নাইলন এটা হচ্ছে পলিপেপটাইডের পলিমার যৌগ। নাইলন হচ্ছে একটা পলিপেপটাইডের পলিমার যৌগ, অর্থাৎ পলিপেপটাইড এখানে একটা পেপটাইড, এটা হচ্ছে একটা বন্ধন, পলি তাহলে অসংখ্য পেপটাইড বন্ধন আছে, এটার নাম হচ্ছে নাইলন। তো দেখেন পেপটাইড বন্ধন বলতে কি বুঝবেন, সি ডাবল বন্ড ও এন আর এইচ। তাহলে এই অ্যামিনো মূলক আর কার্বক্সিলিক মূলকের মধ্যে যে একটা বন্ধন তৈরি হলো, এই যে দেখেন নতুন করে বন্ধন, আগে কি বন্ধন ছিল দেখেন, নতুন করে বন্ধনটি তৈরি হলো না,
এই বন্ধনটির নামই হচ্ছে আমার কি পেপটাইড বন্ধন। কত সংখ্যক বলছে এখানে, কত সংখ্যক বন্ধনটি আছে n সংখ্যক, ওদের বলছে এটাকে পলিপেপটাইড। তাহলে এই যে পলিপেপটাইডের যে পলিমারটি এটার নামই হচ্ছে আমার নাইলন। এখন এইটার নাম নাইলন 66 হলো কেন, একটু শুধু মনে রাখবেন যে নামটা দেখে ভয় করবেন না, জিনিসটা খুব ইজি, বুঝলে সহজে বুঝে যাবেন। তো এটাকে নাইলন 66 বললো। তো নাইলন 66 বলার কারণটি হচ্ছে নাইলন 66 এখানে আমি বলছি এটা কার্বক্সিলিক মূলক বিশিষ্ট একটা অ্যাসিড, এটা অ্যামিনো মূলক বিশিষ্ট একটা ক্ষারক। তো অ্যাসিড ক্ষারক যদি হয়, তো এখানে যে 66 সংখ্যাগুলি ব্যবহার করা হচ্ছে এটা কিন্তু অ্যাসিডের কার্বন সংখ্যা, আর এই অ্যামিনো মূলক বিশিষ্ট যে ক্ষারকটি সেই ক্ষারকটির কার্বন সংখ্যার সংখ্যা বোঝাচ্ছে। তো মনে রাখেন এই পেছনের দিক যে সংখ্যাটি থাকে সেটা হচ্ছে অ্যাসিডের কার্বন সংখ্যা, আর সামনের দিক যেটা থাকে সেটা হচ্ছে ক্ষারকের কার্বন সংখ্যা। অর্থাৎ অ্যামিনো মূলক বিশিষ্ট যে ক্ষারকটি সেই ক্ষারকটির কার্বন সংখ্যাটা লিখতে হয় সামনে, আর কার্বক্সিলিক মূলক বিশিষ্ট যে অ্যাসিডটি সেটা লিখতে হয় পেছনে। তো এখানে দেখেন এই অ্যাসিডের কার্বন সংখ্যা কতটি, এখানে 4টি, এখানে একটা 5টা, এখানে একটা 6টা, তাহলে কার্বন সংখ্যা 6টি। এই দেখেন অ্যাসিডের কার্বন সংখ্যা 6টি, তাহলে নাইলন 6 হলো। এবার ক্ষারকের বেলায় দেখেন কার্বন এখানে আছে 6টি, এখানে এটা কি কার্বন, এটা কি কার্বন, তাহলে মোট কার্বন 6টি, এই জন্য ক্ষারকটা হচ্ছে 6, এই জন্য 6, এই জন্য এই জোড়া হচ্ছে নাইলন 66। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে দাদা সবসময় নাইলন কি 66 হবে, অন্য নাইলন কি তৈরি করতে পারে? হ্যাঁ অবশ্যই অন্য নাইলনও কিন্তু তৈরি করতে পারে, অন্য নাইলনও তৈরি হবে। তো নাইলনের যে নামগুলি, নাইলনের নামগুলি কিন্তু এমন করে দিতে পারেন। আমরা কেমন করে দিব দেখেন, মনে করেন যে আরেকটা নাইলনের কথা বলি, নাইলন কিন্তু 10-6ও করা যায়, 10-6, তাহলে 16, তাহলে নাইলন যদি 16 হয় তাহলে বলছি এই পাশের যে কার্বন সংখ্যাটি এটা কিসের, অ্যাসিডের কার্বন সংখ্যা। তো এখানেই যদি অ্যাসিডের কথা, নাইলন মানেই বলছি কমপক্ষে 2টি কার্বক্সিলিক মূলক লাগবে, তাহলে 2টি কার্বক্সিলিক মূলক আছে। তো নাইলনের কার্বন সংখ্যা কতটি আছে, অর্থাৎ অ্যাসিডের কার্বন সংখ্যা, এই পাশটা কিন্তু অ্যাসিড ছিল, তাহলে এটা অ্যাসিড, অ্যাসিডের কার্বন সংখ্যা আছে 10টি। তো কার্বক্সিলিক মূলকের 2টি, তাহলে 10 করতে গেলে কত 8টি, তাহলে এখানে দিয়ে দেন আপনারা 8। ক্ষারকটা কত আছে 6, তাহলে সেটা সেই সংখ্যা দিই, শুধু চেঞ্জ হবে কোথায়, এই জায়গাটা এসে শুধু চেঞ্জ হবে, কত হবে এখানে 8, কারণ এই যেখানে 8 আছে, বাকি দিকটা সব একই, আগে যেমন করে করাইলাম ঠিক একই, শুধু চেঞ্জ হবে এই জায়গাটিতে, বাকি যতটুকু সব একই। এবার আমি বলছি এখানে বর্জ্য পদার্থ হিসেবে জল, অ্যামোনিয়া গ্যাস বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরোতে হবে। দেখেন বর্জ্য পদার্থ হচ্ছে না জল, অ্যামোনিয়া গ্যাস, এই যে জল, তাহলে এই যে হচ্ছে আমার ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া। আর নাইলনের নামকরণগুলি এমন করেই করা হয়। এই যে নাইলন বিক্রিয়াটি মনে হয় বিক্রিয়াটি দেখে খুব কঠিন, বোঝানোর পরে আমি মনে করব আপনাদের কাছে এটা খুব ইজি হয়ে গেছে। তো এই হচ্ছে নাইলন সম্পর্কিত আলোচনা। এবার যদি একটু অন্য আলোচনায় আসি আমরা, তো অন্য আলোচনা যদি আমরা দেখতে চাই, অন্য আলোচনা দেখতে গেলে দেখব তো এখানে লিখে রাখছি আমি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের মধ্যে কোনটি বেশি সক্রিয়। কোনটি বেশি সক্রিয় বলতে বুঝবো যে কে আগে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তো কে আগে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে সেটা যদি বলতে চাই, আমরা অ্যালকেনের যদি আলোচনা করি যে অ্যালকেন কি ছিল, প্যারাফিন, সেটা কি আসক্তিহীন, সহজে বিক্রিয়া করতে চায় না, তাহলে এ থেকে বোঝা গেল তার সক্রিয়তা কম। তাহলে অ্যালকিনের কথা বলি, অ্যালকিন দেখেন, অ্যালকিন বলতে আমরা কাকে বুঝতাম, CH2 ডাবল বন্ড CH2 অর্থাৎ ইথিনকে বুঝতাম। তো এই অ্যালকিনের কি সক্রিয়তা বেশি হবে, দেখি এখন কি হবে, বেশি হবে কিনা, কারণ অ্যালকেনকে প্যারাফিন বললাম তার সক্রিয়তা কম। এবার একটা দেখি, আচ্ছা নিচেরটা তো পাই বন্ধন, তাহলে পাই বন্ধনে পাই ইলেকট্রন থাকে। আমি যখন অ্যারোমেটিক যৌগ অর্থাৎ 2 পার্টে আপনাদেরকে যখন অ্যারোমেটিক যৌগ পড়াচ্ছিলাম তখন বলতেছিলাম যে মুক্ত সঞ্চরণশীল পাই ইলেকট্রন, তাহলে পাই ইলেকট্রনগুলো কিন্তু
চলাচল করতে পারে। তো এই পাই বন্ধনের যে পাই ইলেকট্রনগুলি এই ইলেকট্রনগুলি কিন্তু চলাচল করতে পারে। তাহলে কোথায় চলাচল করবে? তাহলে এই শেয়ারকৃত ইলেকট্রনগুলি এই কার্বনেও আসতে পারে, আবার এই কার্বনে আসতে পারে। মনে করেন এই ইলেকট্রনগুলি এই কার্বনে আসলো, তাহলে আমরা আবার জানি যে ইলেকট্রন গ্রহণ করে সে ঋণাত্মক হয়, যে ইলেকট্রন ত্যাগ করে সে ধনাত্মক আয়নে পরিণত হয়। কিন্তু এই ইলেকট্রনগুলি এই কার্বনের নিউক্লিয়াসে ঘুরতে পারে, আবার এই কার্বনের নিউক্লিয়াসে ঘুরতে পারে, কিন্তু খুব স্বল্প সময়ের জন্য। তাহলে স্বল্প সময়ের জন্য হলেও এই ইলেকট্রনগুলি তো এর কাছে আসছে, তাহলে সে মাইনাসে পরিণত হবে। কিন্তু কেমন সময়? খুব স্বল্প সময়, ওই জন্য ডেল্টা মাইনাস অর্থাৎ আংশিক ঋণাত্মকে পরিণত হবে। তাহলে এ কিন্তু আংশিক ধনাত্মকে পরিণত হবে। কিন্তু দেখেন, তাহলে আমি বলছি যে অ্যালকেন বিক্রিয়া করে ফ্রি রেডিক্যাল উপায়ে, অ্যালকেন বিক্রিয়া করে ফ্রি রেডিক্যাল উপায়ে, আর অ্যালকেন তাহলে কি উপায়ে বিক্রিয়া করে? আয়ন হিসেবে, যে এই যে আয়ন হিসেবে। তাহলে এর তুলনায় এ কি বেশি সক্রিয় না কম সক্রিয়? তাহলে যেহেতু আয়ন তৈরি করে বিক্রিয়া করতেছে, তাহলে একটু হলো বেশি সক্রিয়। তাহলে এই অ্যালকেন কিন্তু বেশি সক্রিয়, এটা হচ্ছে বেশি সক্রিয়। তাহলে এই অ্যামোনিয়া দ্বারা সক্রিয়তার কথাটা বলবো না। এবার অ্যালকাইনের ক্ষেত্রে বলি, অ্যালকাইন। তাহলে অ্যালকাইন বলতে আমি অ্যাসিটিলিনকে বুঝি, তাহলে CH ট্রিপল বন্ড CH। এবার আপনারা বলেন দেখি এটা বেশি সক্রিয় হবে না এটা বেশি সক্রিয় হবে? আপনারা মনে করতেছেন যে দাদা আপনি এখানে দুইটা পাই ইলেকট্রন অর্থাৎ একটা পাই বন্ধন আসছে বলে ইলেকট্রন এটা ঘুরতে পারে, সে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মকে পরিণত হচ্ছে। তাহলে এখানে তো দুটি পাই বন্ধন আছে, তাহলে এ আরো বেশি ধনাত্মক আরো বেশি ঋণাত্মক। এটা শুধু মনে রাখেন, বেশি লোকজন থাকলে ভিড় হয় বেশি, সেখানে কিন্তু গ্যাঞ্জাম বেশি, হাঁটা চলাফেরা করার সুযোগ সুবিধা কম পাওয়া যায়। যেখানে লোকজন কম সেখানে ভিড় কম, চলাফেরা করার কিন্তু সুবিধা বেশি পাওয়া যায়। তাহলে এখানে পাই ইলেকট্রন আছে কিন্তু আমার দুই জোড়া, এখানে পাই ইলেকট্রন আছে এক জোড়া। তো এখানে এই পাই ইলেকট্রনের সংখ্যা বেশি থাকার কারণে, অর্থাৎ পাই বন্ধন বা পাই ইলেকট্রনের সংখ্যা বেশি থাকার কারণে এখানে একটা কি হয়? গ্যাঞ্জাম। আমি আমার ভাষায় গ্যাঞ্জাম, কিন্তু বই ভাষায় তার গ্যাঞ্জাম বলা যাবে না। তাহলে বলছে, তো এখানে বলছে যে পাই ইলেকট্রনগুলি বেশি থাকার কারণে এখানে একটা তাদের মধ্যে একটা বাধার সৃষ্টি হয়। তো এই বাধাটিকে বলা হয় স্টেরিক বাধা। এটা ইন্টারমিডিয়েটে উঠে আরও বিশাল আলোচনা পাবেন। তো এখানে শুধু মনে রাখেন যেখানে পাই বন্ধনের সংখ্যা ও পাই ইলেকট্রনের সংখ্যা বেশি থাকার কারণে এখানে একটা স্টেরিক বাধার সৃষ্টি হয়, এই জন্য তারা সহজে আয়নে পরিণত হতে পারে না। তাহলে আপনারাই বলেন এখানকার কে বেশি সক্রিয়? তাহলে এ যেহেতু সহজে আয়নে পরিণত হতে পারতেছে, কিসের কারণে? এই ইলেকট্রনগুলি উভয় নিউক্লিয়াসে চলাচল করতে পারে বলে। তাই এই তিনটির মধ্যে অ্যালকিনেই হচ্ছে বেশি সক্রিয়। এই হচ্ছে তার সক্রিয়তা নিয়ে কথাবার্তা। তো এবার আমি আপনাদেরকে যখন তৃতীয় পার্টে অ্যালকেনের ব্যবহার নিয়ে আলোচনা করতেছিলাম, তখন আপনাদের কিন্তু বলছি যে অ্যালকেন দহন বিক্রিয়া দেয়। তাও অ্যালকেন যদি দহন বিক্রিয়া দেয়, তাহলে অ্যালকেন বলতে আমরা মিথেনকে বুঝতাম, তাহলে CH4 এই তার দহন বিক্রিয়াটি। তো অ্যালকেনের দহন বিক্রিয়া দিবে, আমরা জানি দহন মানে অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়াটি হয়। তো অক্সিজেনের উপস্থিতিতে যে বিক্রিয়াটি হবে, এই এক অণু মিথেনকে পুড়তে কত অণু অক্সিজেনের প্রয়োজন, ঠিক সেই পর্যাপ্ত অণু অক্সিজেন যদি থাকে তাহলে মিথেন কিন্তু সম্পূর্ণটাই পুড়ে যাবে। তাই বললাম কি যে মিথেন এক অণু মিথেনকে পুড়তে যত অণু অক্সিজেনের প্রয়োজন সেখানে যদি ঠিক তত অণুই থাকে তাহলে সম্পূর্ণ মিথেন কিন্তু পুড়ে যাবে। তাহলে এরা বিক্রিয়া করে কিন্তু উৎপন্ন করে কার্বন ডাই অক্সাইড গ্যাস, আর উৎপন্ন করে জলীয় বাষ্প, আর উৎপন্ন করে তাপ। তো এটা যদি একটু সমতাকরণ করি আমরা দেখি, এখানে হাইড্রোজেন আছে কতটি? 4টি। এখানে কতটি? তাহলে এখানে যদি 2 দেই আমি, কত হয় দেখেন দেখি, 2টি অক্সিজেন, হাইড্রোজেন নিচে কিন্তু 2টি অক্সিজেন, এখানে 2টি। তাহলে আমি যদি এখানে কত দিব? 2 দিব। তাহলে দেখা গেল এক অণু মিথেনকে পুড়তে আমরা 2 অণু কিসের প্রয়োজন? অক্সিজেন গ্যাসের প্রয়োজন। যদি হয় তাহলে সম্পূর্ণ মিথেন গ্যাসটি এর সাথে বিক্রিয়া করবে, সম্পূর্ণ মিথেন গ্যাসটি বিক্রিয়া করবে, পুড়ে যাবে, পুড়ে কার্বন ডাই অক্সাইড গ্যাস এ আর তাপ উৎপন্ন করবে, যে তাপ দ্বারা আমরা কি করতেছি? রান্না করতেছি। তো এটা হলে তো কোনো সমস্যাই নেই,
তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটি হচ্ছে আমি উপরে লিখে রাখছি যে অ্যালকেনের অপূর্ণ দহন পরিবেশের জন্য ক্ষতিকর। কেন ক্ষতিকর? অপূর্ণ দহন মানে এখানে মিথেনের এক অণুকে পুড়তে যেমন 2 অণু অক্সিজেন গ্যাসের প্রয়োজন, অপূর্ণ দহন বলতে আপনারা ভালোই বুঝতেছেন কি যে এখানে পর্যাপ্ত পরিমাণের অক্সিজেন ছিল না। তাহলে পর্যাপ্ত পরিমাণের অক্সিজেন অর্থাৎ এখানে 2 অণু অক্সিজেন ছিল না বলে সম্পূর্ণ মিথেন গ্যাসটি পুড়তে পারেনি। তো এই পুড়তে যদি না পারে তাহলে কিছু কিছু মিথেন গ্যাস থেকে যাবে। তাহলে যে মিথেন গ্যাসটি থেকে গেল সেটা কিন্তু এবার কার্বনে পরিণত হবে। তো কার্বনে যদি পরিণত হয় তো এই মিথেন গ্যাসটা যে থেকে যাবে এটাকে বলছে অপূর্ণ দহন। তো এই অপূর্ণ দহনে কেন ক্ষতিকর পরিবেশের জন্য? তো মিথেনের যখন অপূর্ণ দহন বিক্রিয়া হয় অর্থাৎ মিথেন গ্যাসের যখন অপূর্ণ দহন বিক্রিয়া হবে তখন কি হয় দেখেন, মিথেন গ্যাসটি কার্বন মনোক্সাইড উৎপন্ন করে জলীয় বাষ্প আর উৎপন্ন করে তাপ। আবার এই অপূর্ণ দহনের ফলে কিন্তু আমরা যেমন কার্বন মনোক্সাইড উৎপন্ন হয় ঠিক তেমন কিন্তু কার্বনও উৎপন্ন হয়। কার্বন উৎপন্ন হয় এই আর উৎপন্ন হয় আপনার তাপ। তো দেখেন অপূর্ণ দহনের ফলে কার্বন মনোক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে অপূর্ণ দহনের ফলে এই যে কার্বন মনোক্সাইড উৎপন্ন হচ্ছে, কার্বন মনোক্সাইড কি অর্থাৎ কেমন ধরনের গ্যাস? কার্বন মনোক্সাইড কিন্তু খুব একটা বিষাক্ত গ্যাস। কেন বিষাক্ত গ্যাস? কার্বন মনোক্সাইডকে বলা হয় নীরব ঘাতক, অর্থাৎ যে আমাদের শরীরে গিয়ে রক্তের সাথে মিশ্রিত হবে, রক্তের সাথে মিশ্রিত হয়ে আমাদের মেইন জিনিস কিন্তু অক্সিজেন। তো আমরা যেই অক্সিজেনটা গ্রহণ করি সেই অক্সিজেন কিন্তু প্রথমে আমার রক্তের হিমোগ্লোবিনের সাথে মিশ্রিত হয়। তো এই যখন কার্বন মনোক্সাইড গ্যাস আমার শরীরের ভিতরে প্রবেশ করে কিন্তু রক্তের সাথে যখন মিশ্রিত হবে তখন বাইরে থেকে যে অক্সিজেন সেই অক্সিজেনকে কিন্তু আর আমার শরীরের যে রক্ত সেই রক্তে দ্রবীভূত হতে দিবে না। তাহলে রক্তের সাথে যদি অক্সিজেনের দ্রবীভূত হতে না দেয় তাহলে আমার রক্তে অক্সিজেনের ঘাটতি দেখা দেবে। আস্তে 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 এই ঘাটতিটা দেখা দেয়, দ্রুত না আস্তে আস্তে দেখা দেয় বলে এটাকে বলা হয় কি অক্সিজেনের অভাবে কিন্তু অনেক সময় মারা যেতে পারে। তাই কার্বন মনোক্সাইড বলে নীরব ঘাতক। তাহলে অপূর্ণ দহনের ফলে যে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয় সেটা কি আপনার জন্য উপকার? তাহলে সেটা অপকারী কিন্তু এই হচ্ছে আমার এটাই। তো এই কার্বন কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। তো এই হচ্ছে এটা নিয়ে আলোচনা। এবার যদি আমরা রেকটিফাইড স্পিরিটের কথা বলি যে রেকটিফাইড স্পিরিট কাকে বলে? আমরা অ্যালকোহল জানি 96%, 96% যে ইথানল, এই 96% ইথানলকেই বলা হয় রেকটিফাইড স্পিরিট। এইচ বলছে এটাকে বলা কি রেকটিফাইড স্পিরিট। এবার মিথিলেটেড স্পিরিটের কথা যদি বলি, মিথিলেটেড স্পিরিট কি বলছে, আমি যদি এই ইথানলের সাথে, ইথানল কিন্তু এমন একটা জিনিস আমাদের ওষুধ শিল্পে বলেন বা দ্রাবক বলেন যে কোনো সময় কিন্তু এটা ব্যবহার হয়। তো এটার এত প্রয়োজন যে প্রয়োজনের কারণে এটা সর্বদাই আমরা ব্যবহার করে থাকি ওষুধ শিল্পে, শিল্প কারখানায়। তো এই ইথানলের সাথে যদি আমি 5 থেকে 10% অর্থাৎ 5 থেকে 10% মিথানল যোগ করি তাহলে CH3 আর OH, CH3 CH2 আর হচ্ছে OH। তো এটা হচ্ছে মিথানলের সংকেত, মিথানল বলছে ইথানলের সাথে 5 থেকে 10% মিথানল আর এর সাথে যদি দুর্গন্ধযুক্ত পিরিডিন, এই পিরিডিন একটা রাসায়নিক পদার্থ। তো ইথানলের সাথে যদি 5 থেকে 10% মিথানল ও দুর্গন্ধযুক্ত পিরিডিন যোগ করি এটা হচ্ছে 3%। এই 3% যদি পিরিডিন যোগ করি তাহলে এই সমস্ত যৌগটাকে একসাথে বলছে মিথিলেটেড স্পিরিট। তো এই মিথিলেটেড স্পিরিট ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে এমন যে ইথানল যেহেতু খুব একটা প্রয়োজনীয় জিনিস, এই প্রয়োজনীয় জিনিসকে কিন্তু কেউ সেবন করে যেটাকে কিন্তু নষ্ট করে, বা বলতে পারি আমরা যারা
একটু আমাদের সমাজে কারো নেশা করার কিছু থাকে, তো এই নেশার ক্ষেত্রে কিন্তু এই ইথানল ব্যবহার করা হয়। তো সেটাকে যেন সহজে কেউ না খেতে পারে, এই জন্য সেটাকে দুর্গন্ধযুক্ত করা, তাহলে সহজে সে খাবে না। কিন্তু ইথানলের যে কার্যকারিতা, সেই কার্যকারিতাকে ঠিক রেখে এই মিশ্রণটি বা এই দ্রবণটি তৈরি করা হয়। তো এই দ্রবণটিকে বলা হচ্ছে কি মিথিলেটেড স্পিরিট, এই হচ্ছে মিথিলেটেড স্পিরিট। এবার পাওয়ার অ্যালকোহল বা গ্যাস হোলের কথা যদি বলি, যে পাওয়ার অ্যালকোহল বা গ্যাস হোল কাকে বলে, তো পাওয়ার অ্যালকোহল বা গ্যাস হোলের কথা বলতেছে এমন যে আমি কি করছি 10 থেকে 20% আমি ইথানল যোগ করব। ইথানল 10 থেকে 20% ইথানল, এর সাথে যোগ করব পেট্রোল, আর যোগ করব কোন একটা শক্তিজাত পদার্থ ইথা। তো 10 থেকে 20% ইথানল যোগ করব পেট্রোল, যোগ করব কি ইথার। তো এই তিনটি যৌগের যে মিশ্রণ, এই মিশ্রণটির নামই হচ্ছে আমার কি গ্যাস হোল বা পাওয়ার অ্যালকোহল। এই পাওয়ার অ্যালকোহল এমন একটা জিনিস, যে পাওয়ার অ্যালকোহল ইঞ্জিনের শক্তি বাড়িয়ে দেয় এবং ইঞ্জিন থেকে যে ধোঁয়া হিসেবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, সালফার ডাইঅক্সাইড গ্যাস বা কার্বন মনোক্সাইড গ্যাস, সেটার পরিমাণ কিন্তু কমিয়ে দেয়, অর্থাৎ সেটা আমাদের পরিবেশের জন্য খুবই উপকার। তো এই জন্যই এই পাওয়ার অ্যালকোহল বা গ্যাস হোল কিন্তু ব্যবহার করা হয়। তো এই গ্যাস হোলের ব্যবহার কিন্তু ইদানিং ব্রাজিলের কথা যদি বলি, এই ব্রাজিলে কিন্তু এই পাওয়ার অ্যালকোহল বা গ্যাস হোলের প্রচুর পরিমাণ ব্যবহার হচ্ছে, তারা কিসের জন্য, পরিবেশকে দূষণ মুক্ত রাখতে। তো এবার রকেটের জ্বালানির কথা যদি বলি, রকেটের জ্বালানি বলতেছে যেখানে অ্যালকোহল থাকবে, অ্যালকোহল, আর এখানে যদি অক্সিজেন গ্যাস বলি, তাহলে অ্যালকোহল আর অক্সিজেন গ্যাসের যে মিশ্রণ, এই মিশ্রণটিকেই আমরা রকেটের জ্বালানি হিসেবে কিন্তু ব্যবহার করা হয়। তো এই যে রকেটের জ্বালানি। তো এবার যদি আমরা একটু বলি গাজন পদ্ধতির আরেক নাম কিন্তু ফার্মেন্টেশন পদ্ধতি বলা বা চলাইকরণ পদ্ধতি। তাহলে গাজন পদ্ধতি বলা হয় ফার্মেন্টেশন বা চলাইকরণ পদ্ধতি। এবার গাজন পদ্ধতি কি? গাজন পদ্ধতি কথাটির অর্থ হচ্ছে এমন যে কোন একটা অণুজীবের উপস্থিতিতে কোন একটা জটিল শর্করা থেকে, অর্থাৎ অণুজীবের উপস্থিতিতে জটিল শর্করাকে ভেঙে অ্যালকোহল তৈরি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটির নাম হচ্ছে আমার গাজন প্রক্রিয়া বা চলাইকরণ বা ফার্মেন্টেশন প্রক্রিয়া। তাহলে দেখলাম যে উচ্চ কার্বনিষ্ঠ একটা কি থাকবে, আপনার শর্করা বা হাইড্রোকার্বন। এই শর্করাটি থেকে আমি করব অণুজীবের উপস্থিতি ভাঙলে অ্যালকোহল তৈরি করতেছি, এই প্রক্রিয়ার নাম হচ্ছে চলাইকরণ প্রক্রিয়া। ডেরলিনের কথা যদি বলি, ডেরলিন, মিথানেল যদি বলি, ডেরলিন কিন্তু একটা NH পলিমার, ডেরলিন কিন্তু একটা পলিমার, ডেরলিন হচ্ছে একটা পলিমার। তো আমি যদি বলি HCHO, মিথানেল, কারণ একটা কার্বন মিথানেল, তো মিথানেলের জলীয় দ্রবণ থাকবে। মিথানেলের এই জলীয় দ্রবণটিকে আমি করব কি, মিথানেলের জলীয় দ্রবণটিকে সেখান থেকে চাপ কমায় নিব। তো সেখান থেকে প্রেসার দিয়ে বা তাপমাত্রা কমিয়ে, প্রেসার বাইরে থেকে প্রেসার প্রয়োগ করবো, তাপমাত্রা কমাবো, এর ফলে সেটা কিন্তু কঠিন রূপ ধারণ করবে। এই মিথানেলের ওই জলীয় দ্রবণটি যে কঠিন রূপ ধারণ করলো কিসের কারণে, তাপ কমানোর কারণে এবং বাইরে থেকে চাপ প্রয়োগ করার কারণে, ওই কঠিন রূপটিকে বলা হচ্ছে আমার ডেরলিন। এই ডেরলিন কিন্তু একটা পলিমার যৌগ। আর এই পলিমার যৌগ দ্বারা, যেমন আমরা প্লাস্টিকের আমরা কি ব্যবহার করি, যেমন চেয়ার টেবিল, এই চেয়ার টেবিল কিন্তু এই ডেরলিন থেকেই তৈরি করা হয়। তো এই ডেরলিন সম্পর্কিত আলোচনা। এবার যদি বলি যে পেঁয়াজ কাটলে চোখে জ্বালা করে কেন, দেখা যায় এই পেঁয়াজের ভেতরে সালফারের এক ধরনের যৌগ থাকে। তো এই সালফারের যৌগটি যখন পেঁয়াজটাকে কাটা হয়, সালফারের যৌগটি কিন্তু বিয়োজন বিক্রিয়া দেয়। তো বিয়োজন বিক্রিয়া দেওয়ার কারণে সেখানে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়, অর্থাৎ সালফার ডাইঅক্সাইড গ্যাস। তো এই সালফার ডাইঅক্সাইড গ্যাস যখন আমার চোখে এসে প্রবেশ করে, তখন কিন্তু সে আমার চোখের জলের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে। তাহলে এই চোখের জলের সাথে যখন বিক্রিয়া করে, এই বিক্রিয়া করার কারণে এবার একটা সংযোজন বিক্রিয়া হয়। আমি 9 অধ্যায়ে বলছি যে কোনো
অধাতব অক্সাইডের সাথে যদি জলের বিক্রিয়া হয় তাহলে সেটা একটা সংযোজন বিক্রিয়া। তাহলে এটা একটা সংযোজন বিক্রিয়া হবে। তাহলে সংযোজন বিক্রিয়া দেখেন উৎপন্ন হয় কি H2SO3, যেটাকে বলে সালফিউরাস অ্যাসিড। তাহলে আমার চোখে যখন পেঁয়াজ কাটি, পেঁয়াজের সালফার ডাই অক্সাইড বের হয়ে আমার চোখে এসে যখন পৌঁছায়, চোখের জলের সাথে বিক্রিয়া করে সেটা সালফিউরাস অ্যাসিড তৈরি করে। আর এই সালফিউরাস অ্যাসিডটাই আমার কি হয়, চোখে জ্বালা সৃষ্টি হয়। এই হচ্ছে আজকে এই পর্যন্তই আলোচনা। নমস্কার, দেখা হবে আপনাদের সাথে এরপরের লেকচার।